দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। দর্শক, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে অনেকগুলো হেডলাইন এসেছে। আমরা যদি বলি আন্ডার-19 টিম তারা যে যুব এশিয়া কাপ সেটি টানা দ্বিতীয়বারের মতো জয় করে দেশে ফিরেছে। একই সাথে আমাদের দেশ ছাপিয়ে সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমাদের বিপিএলের একটা দল রংপুর রাইডার্স, সেই দলটা প্রথমবারের মতো কোনো ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটা গ্লোবাল সুপার লিগ সেটি জয় করে ফিরেছে, যেটি বাংলাদেশের যে টি-20 কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এছাড়া আমাদের এনসিএল সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে, টি-20 ফরম্যাটের খেলা সিলেটে চলছে এবং বাংলাদেশ ক্রিকেট দল তারা ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত রয়েছে। টেস্ট সিরিজটা ড্র করেছে, কিন্তু ওয়ানডে সিরিজটায় হোয়াইট ওয়াশ হয়েছে 300+ স্কোর করার পরেও। আমরা এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমাদের মুখ্য যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে আন্ডার-19 এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ, কিন্তু এই তামিম ইমনরা কি হারিয়ে যাবেন? আর একই সাথে আমরা আলোচনা করব এই যে রংপুর রাইডার্সের যে গ্লোবাল সুপার লিগ যে শিরোপা জয় সেটি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কতটুকু বদলে দিতে সক্ষম হবে। আমাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম। উনি পুরো ট্যুরটাই গায়ানায়, সেখানে রংপুর রাইডার্সের সাথে ছিলেন, একেবারে সামনে থেকে দেখেছেন তাদের যেই সাফল্যের গল্পটা। এবং একই সাথে আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক তারকা হাসিবুল হোসেন শান্ত, যিনি এখন বিসিবির সাথেও যুক্ত। যে এইজ লেভেল ক্রিকেটটা রয়েছে সেই এইজ লেভেল ক্রিকেটের সাথে তিনি যুক্ত নির্বাচক হিসেবে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই শুরু করতে চাচ্ছিলাম সানিয়ান তানিমকে দিয়ে। ফার্স্ট টাইম ডিবিসিতে এসেছেন অতিথি হিসেবে, জেট ল্যাগটা এখনও কাটেনি, কথা হচ্ছিল। তারপরও মানে কেমন লাগছে এই যে একটা সাফল্য, এই সাফল্যের পরে মানে এই যে ব্যস্ততাটা যাচ্ছে, কেমন লাগছে? আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে এই টুর্নামেন্টে গিয়েছিলাম। আমরা যখন স্কোয়াডটা বানিয়েছিলাম এবং যখন শুনেছিলাম যে বাকি যে টিমগুলো আছে, আমরা জানতাম যে গায়ানা খুব ভালো টিম বানাবে। অবভিয়াসলি পাকিস্তান থেকে যেহেতু লাহোর ট্রাভেল করে যাচ্ছে, আমি শিওর ওরা ভালো টিম বানাবে। বাট আমরা যখনই টিমটা বানিয়েছি, আপনি যদি আমাদের বাংলাদেশি লোকাল প্লেয়ার্সদের দেখেন, সবাই ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার, সবাই অনেক এক্সপিরিয়েন্স টি-20 প্লেয়ার্স। আমরা বাইরে থেকেও যে প্লেয়ারগুলো নিয়েছিলাম বেশিরভাগই যারা আপকামিং বিপিএলে রংপুরে খেলবে। সো আমাদের মোটিভটা ছিল হচ্ছে যে আমাদের রংপুরের প্লেয়ার্সরা যতটুকু জেল করতে পারবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমাদের কোচিং স্টাফ যদি দেখে থাকেন, মিকি আর্থার এবং মোহাম্মদ আশরাফুল, এরা দুইজন গিয়েছে সো দ্যাট এরাও প্লেয়ারদের সাথে অ্যাকাস্টমড হতে পারে আপকামিং বিপিএলের প্রিপারেশনের জন্য। আর বাকি টিম ম্যানেজমেন্টে আমরা যারা আছি, সো আমরা আশাবাদী হয়ে গিয়েছিলাম। আমরা অনেক কনফিডেন্ট ছিলাম যে আমরা ফাইনালটা খেলবো। ইয়েস, ইন দ্য মিডল রোলার কোস্টার রাইডের মতো দেয়ার ওয়ার হিকাপস, বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি আমাদের সাফল্য যে আমরা পুরো টুর্নামেন্টে কোনো টাইমেই ম্যাচ হারার পরেও গিভ আপ করি নাই এবং আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলার, এবং আলহামদুলিল্লাহ আমরা খেলতে পেরেছি। অবশ্যই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেটের কোনো ফ্র্যাঞ্চাইজি দল তারা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করে দেশে ফিরল। যদিও বা অনেক দেশের অনেক টিম ছিল না, তারপরও এটা রংপুর রাইডার্সের জন্য, আপনাদের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতাটা কেমন ছিল? এরকম একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা হয়ে থাকে বহুজাতিক, সেখানে আপনাদের প্রাপ্তিটা শুধু ট্রফি নয়, অভিজ্ঞতাও ছিল। কেমন অভিজ্ঞতা হলো? দেখেন, আমি এটা খালি রংপুর রাইডার্সের সাকসেস বলি না। আমি প্রথম থেকেই যখন গিয়েছি এবং আমাদের ফুল ম্যানেজমেন্ট থেকে, ওনার্স থেকে শুরু করে সবার একটা বিশ্বাস ছিল যে রংপুর রাইডার্স বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। যখন আমরা গিয়েছি তখন আমরা এটা ফিল করেছি যে বাংলাদেশের এক্সপেকটেশন, বাংলাদেশের ফ্যান বেজের উপর যে ওয়েটটা ক্যারি করে সেই ওয়েটটা আমরা ঘাড়ে নিয়ে গিয়েছি। আমি মনে করি যে এই সাকসেসটা খালি রংপুর রাইডার্সের না, এটা পুরো দেশবাসীর। বাংলাদেশ ক্রিকেটের একটি বড় জয় হয়েছে। এরকম একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজে প্রথমত আমরা খেলতে পেরে খুব গর্বিত। রংপুর রাইডার্স রিপ্রেজেন্ট করতে পেরেছে বাংলাদেশকে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে আমরা গায়ানা থেকেও খবর পাচ্ছিলাম যে যখন ইউটিউবেও খেলা দেখানো হচ্ছিল, দেয়ার ওয়ার লাইক 60,000 70,000 ভিউয়ার্স ওয়াচিং এট আ টাইম। সেটা সকাল 5টায়, সময়টা কিন্তু একেবারে ভোরবেলা ছিল এবং সকাল 5টায়। সো এটা আমাদের জন্য অনেক গর্বের একটা পাওয়া। অবভিয়াসলি চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা সাকসেস। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে আমাদের যারা পারফর্মার ছিল, স্পেশালি আওয়ার লোকাল বয়েজ, তাদেরকে আমরা ওয়ার্ল্ড স্টেজে তাদেরকে দেখাতে পেরেছি। এবং আমি মনে করি রংপুর রাইডার্সের থেকে বেশি আমাদের লোকাল প্লেয়ার্সরা ওখানে যেয়ে তাদের এক্সপার্টিস যে শো করতে পেরেছে পুরো দুনিয়াকে, যে বাংলাদেশ ক্রিকেটও একটি টুর্নামেন্ট জয় করে আসতে পারে। এটা আমাদের খালি রংপুর রাইডার্সের জন্য না, আমাদের প্লেয়ার্সদের জন্য একটা অনেক বড় একটা সেলফ বিলিফের ব্যাপার। বিকজ আমি বিশ্বাস করি যে
উইনিং ইজ আ হ্যাবিট এবং ওই হ্যাবিটটাতে ইউজ টু হওয়া আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আলহামদুলিল্লাহ মানে সব আল্লাহর ইচ্ছা, বাট এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক উই শুড বি ভেরি প্রাউড অফ হোয়াট উই হ্যাভ অ্যাচিভড। অবশ্যই আমরা সাফল্যর ব্যাপারে কথা বলছিলাম। হাসিবুল হাসান শান্ত অনূর্ধ্ব 19 দলের সাথে ছিলেন না, ওই একই সময় আপনি অনূর্ধ্ব 17 দলের সাথে শ্রীলঙ্কা অবস্থান করছিলেন, একটা নতুন অ্যাসাইনমেন্টে আপনি ওই দলটির সিলেক্টরের দায়িত্বে আছেন, এবং এই যে বয়সভিত্তিক দলে যে সাফল্যটা আসছে, আপনারা যারা সাবেক ক্রিকেটার আছে, আপনি আছেন, সেজান ভাই আছেন, তারা নির্বাচকের দায়িত্ব পালন করছেন, আপনাদের জন্য আসলে এটা কতটুকু ভালো লাগা কাজ করে? কারণ সিলেক্টরদের উপরে সবচেয়ে বেশি প্রেশারটা থাকে, একটা টিম যখন পারফর্ম করে তাদেরই সবচেয়ে বেশি ভালো লাগার কথা। না, স্বাভাবিক। তার আগে আমি কংগ্রেচুলেশন জানাবো রংপুর রাইডার্সকে, চমৎকার একটা উইন, যেটা শুধু বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না, সকল ব্যক্তির জন্য এটা আসলে গর্বের ব্যাপার। আর যেটা আপনি বলছেন যে সিলেকশন, অবশ্যই আমরা যখন সিলেকশন করি, আমরা যে পারপাস নিয়ে করি, পারপাসটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাদের সিলেক্ট করি তারা যাতে আন্ডার-19 পরে এইচপিএ টিম এবং ন্যাশনাল টিমে যেয়ে খেলতে পারে। যখন ন্যাশনাল টিমে তারা পারফর্ম করতে থাকে তখন কিন্তু আমাদের ভালো লাগাটা আরও বেশি থাকে। তারপরেও আমাদের কাছ থেকে যে একদম রুট লেভেল আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18 টুর্নামেন্ট হয়, সেখান থেকে আমরা প্লেয়ার বাছাই করি। বা যেমন এবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, সেখানে কিন্তু কিছু প্লেয়ার কিন্তু আমরা 2026 ওয়ার্ল্ড কাপে পাবো না। তো আমাদেরকে এখনও আরও প্রসেসিংয়ের মধ্যে আছে, বিকজ 2026 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কিছু ব্যাটসম্যান দরকার, যেটা আমার কাছে মনে হয়। সেটার জন্য আমরা অলরেডি আমাদের সামনে এইচ গ্রুপ টুর্নামেন্ট শুরু হবে, সেখান থেকে আবার আমরা বাছাই করবো। আমাদের একটা টুর্নামেন্ট হয় ওয়াইসেল, ওইখান থেকে আমরা পুরো আন্ডার-18 থেকে পুরো 8টা ডিভিশন থেকে আমরা প্লেয়ার বাছাই করে একটা গ্রুপ তৈরি করি, সেখান থেকে আবার আরেকটা টুর্নামেন্ট হয়, সেখান থেকে আবার বাছাই করি বেস্ট প্লেয়ারগুলি। তো যখন ভালো খেলে অবশ্যই ভালো লাগে। সো আমি মনে করি যে এই প্রসেসিংটা, যে প্লেয়ারগুলি যখন আমরা বের করে দিচ্ছি আন্ডার-19 পরে যখন তারা যাচ্ছে, সেখানে যে আসলে পারফর্ম করাটা আরও বেশি জরুরি দরকার, সেখানে যে আমার মনে হয় যে একটু হলেও পিছিয়ে যাচ্ছে আমরা। আচ্ছা, অবশ্যই মানে এই পিছিয়ে যাওয়াটা কেন মনে হচ্ছে যে আমরা একটু কেন পিছিয়ে যাচ্ছি? যদিও বা এখন নতুন ম্যানেজমেন্ট এসছে, সেখানে আরও অনেক এক্স ক্রিকেটার তারাও কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছেন বোর্ডের নানা কার্যক্রমের সাথে। সবাই কিন্তু চায় যে প্লেয়াররা ভালো খেলুক। এখানে শুধু শুধু যে সিলেক্টর বলেন, অফিসিয়াল বলেন, বা যারা কোচ আছেন তাদের কাজ না, প্লেয়ারদের নিজেদেরও কিছু কাজ আছে যেগুলো তাদের রুটিনগুলি আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। সেই রুটিন অনুযায়ী তাদের চলা উচিত। ডিসিপ্লিন কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো থেকে আমাদের মনে হয় যে সেই জায়গায় আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। আর সোশ্যাল মিডিয়াটা এত বেশি এখন ফোকাস করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো ভালো প্লেয়ার ওই সোশ্যাল মিডিয়ার গ্রেটনেসটা ধরে রাখতে পারে না, হারিয়ে যায়। তো সেখান থেকে নিজেদেরকে আসলে আমার মনে হয় যারা প্লেয়ার, যারা আপকামিং প্লেয়ার, তাদেরকে অনেক 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 বেশি এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। অবশ্যই আমি একটু সানিয়ান তামিমের কাছে ফিরতে যাচ্ছি যে তামিম, আপনার যে দলটা ছিল সেখানে নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি এই সিজনে জয়েন করেছেন। মানে যদি বলি যে লোকাল কাদের খেলাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং একই সাথে কামরুল ইসলাম রাব্বি, আমরা অনেকেই কিন্তু যখন একটা প্লেয়ারের 30 পার হয়ে যায় তখন আমরা তার মধ্যে শেষ খোঁজার চেষ্টা করি, তাও একজন পেসার। তিনি যখন পারফর্ম করলেন তার পেছনে রহস্যটা কী ছিল, এবং মানে এটা অনেকটা আনএক্সপেক্টেড ছিল কিনা? কারণ মানে অনেক লম্বা সময় কিন্তু তিনি একেবারে খুব যে ভালো পারফর্ম করছেন বিপিএলে তেমনটা নয়। এই পারফরমেন্সটা রংপুরের জন্য কতটা ব্লেসিং হিসেবে কাজ করছে? যখন আপনি একটা 15 জনের স্কোয়াড নিয়ে যাবেন তখন আপনার এই সেলফ বিলিফটা নিয়ে যেতে হবে যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফার্স্ট 11-এ খেলার মতো। অনেক সময় মনে হয় যে আমরা প্লেয়ার নিয়ে যাই কারণ তাদেরকে খালি 15 জনের স্কোয়াড ফিল আপ করার জন্য, কিন্তু আমরা যখন আপনি দেখেন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে ওখানে কামরুল ইসলাম রাব্বি এবং আরাফাত সানি গিয়েছে। এখন আরাফাত সানি কোনো ম্যাচ না পেলেও আমার ওকে অনেক বেশি ক্রেডিট দিতে হবে, বিকজ ও যেভাবে করে টিমটাকে সবসময় একটা স্পিরিটের মধ্যে রেখেছে যে না ঠিক আছে আমি ম্যাচ না খেললেও ইটস ওকে অ্যাজ লং অ্যাজ দ্য টিম উইন্স। কামরুল ইসলাম রাব্বি প্রথম দিনের ট্রেনিং থেকেই আমার কাছে মনে হয় মিকি আর্থারকে খুব ইমপ্রেস করেছে, বিকজ যখন একটা কোচ তাকে বলে, এবং স্পেশালি যখন একটা বিদেশি কোচ ফর দ্য ফার্স্ট টাইম প্লেয়ার্সদেরকে মিট করে, তখন প্রত্যেকটা প্লেয়ারের জন্যই কিন্তু সেটা কামরুল ইসলাম রাব্বি হোক অথবা একটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক, মিকি আর্থারের কাছে ওরা সবাই নতুন। আমি রাব্বির থেকে যেটা দেখতে পেরেছি হলো যে ও প্রথম প্র্যাকটিস থেকে বলেছে যে কোচ যতক্ষণ পর্যন্ত আমাকে বোলিং করাবে আমি করতে থাকবো এবং আই উইল ট্রাই টু শো মাই বেস্ট এফার্টস। এবং সেকেন্ড ম্যাচে যখন সাইফুদ্দিন ইনজুর্ড হয়ে যায় তার রিপ্লেসমেন্টেই কিন্তু রাব্বি আসে, কিন্তু কোচ কিন্তু সবসময় বলছিল যে সাইফুদ্দিন এবং রাব্বি ইজ অ্যান ইকুয়াল প্লেয়ার, এখন কে কাকে খেলাবো সেটা সে বিবেচনা করেছে। সো যখন সাইফুদ্দিনের জায়গায় রাব্বি এসেছে আমার কাছে মনে হয় না যে কোচ খুব একটা
ডিফিকাল্ট চয়েস ছিল। হি ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট রাব্বি ইজ গোয়িং টু প্লে, এবং আমরা খুবই কনফিডেন্ট ছিলাম যে ওর মতো একটা সিনিয়র ক্যাম্পেইনার যার এতগুলো টি-20 খেলার এক্সপিরিয়েন্স আছে, এত বছর ধরে ক্রিকেট খেলছে, ওর এক্সপিরিয়েন্স উইল কাউন্ট। বিকজ গায়ানাতে দ্য পিচেস আর ভেরি ট্রিকি, ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি ওয়ের টু বোল। আপনার প্রত্যেকটা দিন পিচ এক একভাবে অ্যাক্ট করে, সো পিচটা কোথায় কবে কোন জায়গায় বল করতে হবে আই এম শিওর এক্সপিরিয়েন্সের থেকে তো আসলে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। একটা প্লেয়ারের যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত ক্রিকেটের সাথে ফ্যামিলিয়ার হবে, ওর এক্সপার্টিজের উপর ফ্যামিলিয়ার হবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের ফুল স্কোয়াড, আপনি যদি খেয়াল করে থাকেন, সবাই প্রত্যেকটা জায়গা থেকে কন্ট্রিবিউট করেছে। বাংলাদেশিদের পারফরমেন্স নিয়ে আমরা খুবই গর্বিত, আমরা খুবই হ্যাপি। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনি যখন চ্যাম্পিয়ন হয়ে আসবেন তখন আপনি ভালো জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমার কাছে মনে হয় মোর দেন দ্য পারফরমেন্স, আমাদের টিম ইউনিটি, আমাদের টিম এনভায়রনমেন্ট যেভাবে করেছিল, দ্য ওয়ে উই কেপ বিলিভিং, এবং 1 সেকেন্ডের জন্য আমরা খেলা ছাড়িনি। সো আমার কাছে মনে হয় যে এগুলোই প্রবাবলি ইজ দ্য রিজন ফর আওয়ার সাকসেস। 5টা দেশের 5টা ক্লাব খেলেছে, 5টা দল খেলেছে। পরিসরটা যদি আরও বড় হয়, ধরেন সেখানে আপনি কি মনে করেন যে আইপিএলের কোনো টিম যুক্ত হওয়ার প্রয়োজন আছে কিনা, কিংবা শ্রীলঙ্কার কোনো টিম যুক্ত হওয়ার প্রয়োজন আছে কিনা? এমনটা হলে কি মানে টুর্নামেন্টটা এটা ফার্স্ট টাইমের মতোই করা হয়েছে, বাট এটা পরিসরটা আরও বড় হলে কিংবা নেক্সট ইয়ার এটা কন্টিনিউ হবে কিনা, এরকম কোনো আশা আপনারা পেয়েছেন কিনা? ফার্স্ট অফ অল ওরা আমাদেরকে জানিয়েছে যে নেক্সট ইয়ার অবভিয়াসলি আবার হবে। টুর্নামেন্টের আগে থেকে ওরা আমাদেরকে একটা সাইন দিয়েছিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার নেক্সট ইয়ার খেলতে যাবে। সো অবভিয়াসলি ওটা আমাদের জন্য একটা অ্যাডেড ইন্সপিরেশন থেকে থাকলে আমরা ওটা কোনো সময় মাথায় নেইনি। আমি যতদূর শুনেছি বিভিন্ন জায়গা থেকে, ওদের অর্গানাইজিং টিম থেকে, যে ওরা নেক্সট ইয়ার 6টা টিম নিয়ে করতে চায়। এই বছরও ওদের বাংলাদেশ থেকে ওরা অনেকবার চিন্তা করেছিল যে বাংলাদেশ থেকে নিবে নাকি নিবে না, বিকজ সাউথ আফ্রিকান একটা টিম ওদেরকে কনফার্ম করেছিল। বাট আমি যতদূর শুনেছি যে গায়ানার যে প্রেসিডেন্ট সে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত, এবং সে বলেছিল যে ইটস আ মাস্ট দ্যাট বাংলাদেশের কোনো টিম পার্টিসিপেট করবে। আই এম শিওর মিডিয়াতেও এটা সার্কুলেট হয়েছে। প্রথমে বরিশালকে অফার করা হয়েছিল, বরিশাল যখন ডিক্লাইন করেছে তখন আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা অনেস্টলি উই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু মিস আ চান্স, যেখানে আমরা আমাদের প্লেয়ারদেরকে এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গ্লোবালি একটা জায়গায় আমাদের নিজেদেরকে শোকেস করতে পারবো। উই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু মিস ইট। অবশ্যই, মানে এতটা শর্ট নোটিশে একটা টিম মানে দাঁড় করানো, তাদেরকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়া, এটা অনেক বড় একটা টাস্ক ছিল। আমরা এই ব্যাপারটাও জানতে চাইবো, একটা বিরতি নিতে হচ্ছে। সাথে আমি আন্ডার-19 টিম নিয়ে এবং এই যে গ্লোবাল সুপার লিগ সেটা নিয়েও কিছু প্রশ্ন থাকবে শান্ত ভাইয়ের কাছে। একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরে এসে আরও অনেক কথা হবে ক্রিকেট নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম অনূর্ধ্ব-19 দলের যুব এশিয়া কাপের সাফল্য নিয়ে, এবং একই সাথে কথা বলছিলাম রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের সাফল্য নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সাদিয়ান তানিম, এবং একই সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত, যিনি কিনা এখন আমাদের বাংলাদেশের যে বয়সভিত্তিক দলগুলো আছে তার সাথে তিনি নির্বাচক হিসেবে কাজ করছেন। আমরা একটু হাসিবুল হাসান শান্তর কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা অনেক সময় কিন্তু যখন আমাদের বিপিএলের কারণে অনেক সময় দেখা যায় আমরা আমাদের যে টি-20 দলগুলো আছে, যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, সেখানে কিন্তু অনেক সময় আমরা খুব বড় করে স্বপ্ন দেখি না, দেখতে চাই না, কারণ আমাদের টি-20তে আমাদের যে কোয়ালিটি ফুল প্লেয়ারগুলো আছে তাদের প্রতি আমাদের কিছুটা সন্দেহ থেকে যায়। কিন্তু যখন সন্দেহের কথা বলছি না, মানে সন্দেহ মানে তাদের পারফরমেন্স নেই, কারণ ন্যাশনাল টিমেও তো আমরা টি-20তে ওইভাবে জ্বলে উঠতে পারছি না, এবং একই সাথে আমরা যে বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে আসি সেটাও কিন্তু আমরা একেবারে খুব বড় মানের যে একদম তারকা নিয়ে আসতে পারি তেমনটাও না। রংপুর রাইডার্স এবার যে প্লেয়ারদেরকে নিয়ে গিয়েছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার ছিল, কিছুটা তো সন্দিহান থাকতেই হয়েছে। এখন রংপুর রাইডার্সের এই সাফল্যটা কি বাংলাদেশের টি-20 নিয়ে, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে কি কিছুটা ধারণা কি ভেঙে দিল কিনা এই ধরনের এখন এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে সেখান থেকে যে প্লেয়াররা যে খেলছেন, যে অভিজ্ঞতা হচ্ছেন, একটা কনফিডেন্স লেভেলও বাড়ে। বিকজ আমরা দেখেন যদি আমাদের বিপিএল বাদে আমাদের টি-20 কিন্তু তেমন একটা খেলা হয় না। এইবার এনসিএল টি-20 যোগ করা হয়েছে, তো একটা টুর্নামেন্ট বাড়লো। যত বেশি টি-20 ক্রিকেট খেলবে তত বেশি প্লেয়ারদের অভিজ্ঞতা বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে। সো আমার মনে হয় যে এখন যে খেলাগুলি শুরু হচ্ছে, যে রংপুর রাইডার্স যেভাবে একটা টিম নিয়ে তারা গানে গিয়ে যে চ্যাম্পিয়ন হয়ে আসছে, সেটা একটা মানে কী বলবো, যে সব প্লেয়ারদের একটা আগ্রহ বাড়বে খেলার জন্য, যে আমি যদি ভালো খেলি এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমি চান্স পাবো। তো আমার মনে হয় যে এই খেলাগুলির সংখ্যা যত বাড়বে তত বেশি আমরা টি-20 ক্রিকেট ভালো, এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো যে চাইলে পারে, এটাও কিন্তু একটা প্রমাণ নাকি?
অবশ্যই। তারপর যেটা একটু আগে অফলাইনে আমরা অবশ্যই সেই গল্পটা শুনবো। ভিসার ব্যাপার ছিল, ভিসা যাদের নাই তাদের নিতে পারছে না, যাদের ভিসা আছে সেই জায়গায় তারা যে টিম একটা তৈরি করে নিজে চ্যাম্পিয়ন হওয়া বিশাল ব্যাপার। আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্টে শুধু রংপুর রাইডার্স না, আরও যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে তারা যাতে যদি যোগ দিতে পারে, তাহলে আমাদের ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশ প্লেয়ারদের যারা ক্রিকেট খেলেন, লোকাল ক্রিকেট খেলেন, তাদের জন্য অনেক ভালো হবে অবশ্যই। আমার যে এই ধরনের কম্পিটিশন অবশ্যই করা উচিত, আর টি-20 সংখ্যা বাড়ানোর দরকার, এবং এই সুযোগগুলো আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতছাড়া করা উচিত হবে না, শক্তিমত্তা যাই থাকুক না কেন। সাদিয়ান তানিমের কাছে জানতে যাচ্ছিলাম, আসলে মিরাকেলই বলা যায়, একটা মাস দলটা গুছানোর মতো গুছানোর সময় পেয়েছিলেন, অনেক রেগুলার প্লেয়ারকে নিতে পারেনি যাদের সাথে কন্ট্রাক্ট ছিল, নতুন করে কিছু প্লেয়ার আউটসোর্সিং করতে হয়েছে। আসলে গল্পটা কেমন ছিল যে দলটা যে সাজালেন 15 জনের, এটার পেছনে একটা খুব মজার গল্প রয়েছে, কিছুটা অম্লমধুর অভিজ্ঞতা আছে, একটু যদি বলতেন। যখন আমরা এটা অ্যাকসেপ্ট করেছি, আমাদের কাছে অফারটা আমরা প্রথমেই চেক করেছিলাম যে আমাদের আপকামিং বিপিএল এর রংপুরের কয়টা প্লেয়ারের ভিসা আছে। সো আপনারা যদি স্কোয়াডটা দেখে থাকেন, ভিসা কোন কোন দেশের ভিসা, মানে ইংল্যান্ড বা আমেরিকার ভিসা থাকা লাগে। গায়ানাতে ট্রাভেল করতে হলে যে ওদের যে ট্রানজিটটা লাগে, সেটা ইদার ইংল্যান্ড বা আমেরিকা থেকে হওয়া লাগে। ফরচুনেটলি এনাফ যে আমাদের কিছু প্লেয়ার তখন ওয়েস্ট ইন্ডিজে যেহেতু বাংলাদেশের ট্যুর হচ্ছে, তখন কিছু প্লেয়ারের এক্সট্রা প্লেয়ারদের ভিসা অলরেডি ইংল্যান্ডের জন্য ট্রানজিট ভিসা হিসেবে অ্যাপ্লাই করা হচ্ছিল। সো আপনি রিশাদ, মাহদি, আফিফ এবং সায়েফ, এরা 4 জন ইংল্যান্ডের থ্রুতে ট্রাভেল করেছে। এদিক থেকে আরাফাত সানি, রাব্বি, সোহান, সাইফুদ্দিন এবং সৌম্য, এরা আমেরিকা দিয়ে আমাদের সাথে ট্রাভেল করেছে। সো ওটা ইম্পর্টেন্ট ছিল যে ভিসা কাদের আছে ওটার মধ্যে থেকেই সিলেকশনটা করতে হতো। তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ভালো যেটা হয়েছে হলো যে রংপুরের আপকামিং বিপিএল টিমের 6টা প্লেয়ারেরই অলরেডি ভিসা ছিল। এখান থেকে আপনারা যদি দেখে থাকেন, স্টিভেন টেলর আমেরিকাতেই ছিল, সো ওর জন্য ভিসা লাগতো না। এবং খুশদিল শাহ পাকিস্তান থেকে ট্রাভেল করেছে, ও আমাদের স্কোয়াডে আছে আপকামিং বিপিএলে। সো যখন 8টা প্লেয়ার আমাদের নিজস্ব স্কোয়াডের হয়ে গিয়েছে, আমরা মনে করেছি যে ইটস গোয়িং টু বি আ গ্রেট ইভেন্ট, বিকজ আমাদের প্লেয়ারদের সাথে আমাদের বন্ডিং ভালো হবে, কোচের সাথে একটা ইন্ট্রোডাকশন হয়ে গেলে অন্য ফ্র্যাঞ্চাইজিদের থেকে আমরা এগিয়ে থাকবো। বাট ইয়েস, ইট ওয়াজ নট অ্যান ইজি রাইড, বিকজ 26 দিনের মধ্যে আমাদের টিম রেডি করতে হয়েছে। টিম রেডির থেকে ইম্পর্টেন্ট, আপনারা যদি জেনে থাকেন যে ওয়েস্ট ইন্ডিজে এই ট্রান্সপোর্ট লজিস্টিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে খালি একটা ফ্লাইটই সকাল 5:30টায় যায়। অনেকগুলো এয়ারপোর্ট আছে যেখান থেকে এক সপ্তাহে একটা করে ফ্লাইট যায়। সো ওভাবে করে অ্যাকোমোডেট করে থাকলে 26 তারিখে টুর্নামেন্ট শুরু হয়েছে, আমরা নিউ ইয়র্কে ফ্লাই করেছি 18 তারিখে। আমাদের 8 দিন নিউ ইয়র্কে থাকা লেগেছে জাস্ট টু অ্যাকোমোডেট দিস টুর্নামেন্ট। সো ওভাবে করে যদি যেতে থাকেন, আমার কাছে মনে হয় যে লজিস্টিক্যালি ইট ইজ এ হার্ড জব, 20 দিনের মধ্যে প্রিপেয়ার করা। বাট ইভেন্চুয়ালি ওয়েন ইউ উইন আ টুর্নামেন্ট, তখন সব কিছুই মধুর লাগে। ফ্লাইং ব্যাক ওয়াজ অলসো ভেরি ডিফিকাল্ট, বাট ফ্লাইং ব্যাকের আগে, ফাইনালের আগে যে ঘটনাটা ঘটলো, ন্যাশনাল টিমের 3 জন ছিল সম্ভবত, সৌম্য সরকার, আফিফ এবং রিশাদ, এই 3 জনকে নিয়ে কিন্তু একটা মানে আপনারা লাস্ট মোমেন্টে আপনারা কনফার্মেশনটা পেয়েছিলেন। জি, প্রথমত প্রবলেমটা হয়ে গিয়েছিল, আমরা 15 জনের স্কোয়াড দেখে ফেলেছি, নিয়ে গিয়েছিলাম। আপনারা যদি দেখে থাকেন, ম্যাথিউ ফোর্ডও আমাদের স্কোয়াডে ছিল ইনিশিয়ালি। টুর্নামেন্টে আমরা যখন গায়ানায় যেয়ে পৌঁছাই, তার আগের দিন ও ইনজুর্ড হয়ে যায়, ও আমাদের ক্যাম্পে জয়েন করতে পারে না। সো ওখানে আমাদের 14 জন হয়ে যায়। 14 জনের পরের দিকে সেকেন্ড ম্যাচের পরে সাইফুদ্দিনের তখন হঠাৎ করে টেনিস এলবো ইঞ্জুরি শুরু হয়। সো তখন আমরা 13 জন হয়ে যাই। সো 13 জন হয়ে যাওয়ার পরে আনফর্চুনেটলি তখন হলো যে আমাদের সেকেন্ড খেলার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিনের নোটিসে খুশদিল শাহ এনওসিও ক্যান্সেল করে দেয়। আমরা ক্রিকেট বোর্ডের চেষ্টা করি, অনেক কন্ট্যাক্ট করার পরে স্পেশাল একটা পারমিশন নিয়ে খুশদিল শাহকে থার্ড ম্যাচটা অ্যামাজন ওয়ারিয়ার্সের সাথে খেলাই। আলহামদুলিল্লাহ ওই ম্যাচটাও ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তারপরে ওর পাকিস্তান ছাড়তে হয়, বা পাকিস্তানের জন্য ওর চলে যেতে হয়। তখন হয়ে গিয়েছিল আমাদের 12 জন প্লেয়ার। সো 12 জন প্লেয়ারের মধ্যে থেকেও আমরা কনফিডেন্ট ছিলাম যে সৌম্য, রিশাদ এবং আফিফকে ওনারা পারমিশন দিবেন। আমরা যখন লাস্ট ম্যাচ জিতি, আমরা 1 স্টেপ অ্যাট আ টাইম জিতে চাচ্ছিলাম। 1 স্টেপ অ্যাট আ টাইমে যখন আমরা লাস্ট ম্যাচ জিতে যাই, তখন আমাদের এই 3 জন প্লেয়ারের আর এনওসি ছিল না। সো তখন আমরা স্পেশাল পারমিশনের জন্য বোর্ডকে কন্ট্যাক্ট করা শুরু করি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে আমাদের প্রেসিডেন্ট উনি স্পেশাল পারমিশন দিয়ে ন্যাশনাল টিমকে ওদেরকে জয়েন করায়নি। এবং শারিয়ার নাফিস যে আছেন এখন হেড অফ অপারেশনস বা অপারেশন ম্যানেজার হিসাবে, উনিও অত্যন্ত চেষ্টা করে আমাদেরকে এই সাফল্যটা এনে দিয়েছে, বিকজ ওদের এনওসি না থাকলে উই উড হ্যাভ বিন শর্ট অফ প্লেয়ার্স। অবশ্যই আমরা একটু শান্ত ভাইয়ের কাছে জানতে যাচ্ছিলাম যে অনেক সময় মানে আমাদের আন্ডার 19 টিম যেটা সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে, এরকম কি কোনো সম্ভাবনা, মানে এরকম কোনো কিছু করা যায় কিনা যে এই প্লেয়ারদেরকেও বিপিএল এর যে দলগুলো রয়েছে
সেখানেও মানে এই দলগুলোর সাথে যদি অ্যাড করা যেত একটা কোটা সিস্টেম করে, কোটা সিস্টেম না অ্যাটলিস্ট এরকম বোর্ড থেকে নিয়ম করে তাদের ভবিষ্যৎ গ্রো আপের জন্য, মানে এই সিদ্ধান্তটা আসলে তাদের জন্য ফ্রুটফুল হবে কিনা? কারো ক্ষেত্রে হতে পারে, কারো ক্ষেত্রে হতে পারে না, বাট আমার মনে হয় যে 2026-এ ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ক্রিকেট হবে, T20 না। তো সেক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার দেখা যায় যে আপনার যদিও পারমিশন দেওয়া হয় বা একটা কোটা রাখা হয়, সেক্ষেত্রে কিছু কিছু প্লেয়ারের জন্য বেনিফিটও হবে এবং অভিজ্ঞতাও বাড়বে, দিতে পারে। বাট সেই প্লেয়ারগুলো চুজ যারা করবে সেটা যাতে তারা যাতে সেই লোডটা নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিকজ আন্ডার-19 মাত্র খেলা শুরু হয়, টাফ ক্রিকেট যেটাকে বলে, মানে আপনি স্ট্রং ক্রিকেট বলেন, যে সেই ক্ষেত্রে তাদের খেলা মাত্র তখন শুরু হয়। তখনই যদি বিপিএলে এসে যদি বাই চান্স কোনো কারণে তাদের মানে যে পারফরমেন্সটা বা যাদের যে মেন্টালি তারা যে স্ট্রংনেসটা কাজ করে সেখানে যদি তারা ফেইলার হয়, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক পিছিয়ে যায়। অবশ্যই সেই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে অবশ্যই, যাতে সেই লোডটা সে নিতে পারে। তো আমার মনে হয় যে এটা ডিপেন্ড করবে যে কোন প্লেয়ারটাকে তারা যে টিমই চুজ করছে সে কি সেই লোডটা নিতে পারবে কিনা, তার ফিউচারে সেটা কী কাজে লাগাতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে। আসলে যারা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যারা শানেনরা আছে তারা অনেক চিন্তা ভাবনা করে, অনেক অ্যানালাইসিস করে একটা প্লেয়ার নেন। তো সেক্ষেত্রে এগুলো অনেক চিন্তার বিষয় আছে। শুধু যে একটা কোটা দিলাম যে আন্ডার-19 প্লেয়ারকে খেলাতেই হবে, সেটা করলে আমার মনে হয় না সেরকম ফল পাওয়া যাবে। বাট হ্যাঁ, সুযোগ থাকবে, বাট যাকে নিব সেটা সেইভাবে চিন্তা করে নিতে হবে, বা তাকে আমরা যারা পারমিশন দেবো তারা পারবে কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এই আইডিয়াটা কতটুকু আসলে লোভনীয় হবে কিংবা ফ্রুটফুল হবে? অনেস্টলি আমি মনে করি যে আন্ডার-19 প্লেয়ার যদি প্রত্যেকটা টিম একটা খেলাতে পারে এবং তারা যদি পারফর্ম করে, তাহলে তো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য একটা আনন্দের ব্যাপার হবে যে ওরা একটা আন্ডার-19 প্লেয়ারকে নিয়ে পারফর্ম করাচ্ছে। কিন্তু শান্তই যেটা বলছিল যে আমাদের দেশের সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ দেখেন, ডোমেস্টিকে অনেক প্লেয়াররা খেলে, এখন একটা আন্ডার-19 প্লেয়ার যে যদি আন্ডার পারফর্ম করে, তখন ওর জায়গায় কিন্তু আমরা আরেকটা প্রুভেন প্লেয়ার বা একটা পারফর্মারকে কিন্তু ড্রপ করে আপনার জোর করে আন্ডার-19 একটা প্লেয়ারকে খেলাতে হবে। সো তখন কিন্তু এই মিডিয়াই বলবে অথবা এই প্রেসই বলবে কিন্তু যে আন্ডার-19 প্লেয়ার খেলাতে গিয়ে কেন আরেকটা প্লেয়ারের হক নষ্ট করা হলো। সো আমার কাছে মনে হয় যে অনেক ধরনের আইডিয়াস আসতে পারে। ইয়েস, ইট উড বি আ গ্রেট আইডিয়া যদি আন্ডার-19 একটা প্লেয়ারকে খেলানো হয় এবং ইভেনচুয়ালি যে যদি ও জাতীয় দলে যে খেলে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো রেজাল্ট এনে দিতে পারে, তখন আমাদের জন্য একটা বড় ফিট হবে। কিন্তু আসলে আমাদের এখানে টুর্নামেন্ট এত কম, T20 জন্য আমাদের খালি এতদিন পর্যন্ত খালি বিপিএলই ছিল। সেখানেও যদি একটা প্লেয়ারকে তার হক সরিয়ে নিয়ে আমরা খালি আন্ডার-19কে প্রুভ করার জন্য করাতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আবার একটা রং ডিসিশনও হতে পারে। সো অবভিয়াসলি বোর্ড যদি এই ডিসিশন নেয়, তখন আমরা সেটাকে অবভিয়াসলি আমরা ওয়েলকাম করব এবং সেটা আমরা করতে চাবো। কিন্তু যদিও ওনারা এটা ডিসিশন নেয়, আই থিঙ্ক দেয়ার ইজ আ লট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা, আর যদি নাও হয় তাহলে এই ক্রিকেটারদের আন্তর্জাতিক, কারণ অনেক ক্রিকেটারই তো হারিয়ে যায়, আমরা দেখি যে যাদেরকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এর আগেও, এবারও হলাম, তারা একসময় খুব এক্সপোজারের মধ্যে থাকে। আর যারা আছেন তারা দেখা যায় যে যেমন তামিমরা ভালো খেলছেন, ইমনরা ভালো খেলছেন, তারা দেখা গেছে যে যখন 2020 যে ওয়ার্ল্ড কাপটা আমরা আন্ডার-19 চ্যাম্পিয়ন হই, সেখানে আমি ছিলাম। তো সেখানে আপনার ওই এখন ন্যাশনাল টিমে খেলছে শরীফুল, তামিম জুনিয়র, আপনার ইমন, তারপর আপনার শামীম পাটোয়ারি, হৃদয়, ঋষা ছিল না, হৃদয় ছিল, সাকিব, জুনিয়র সাকিব, অনেক প্লেয়ারই খেলছেন বর্তমানে। সো আমার মনে হয় যে এইবার যে আন্ডার-19 টিমটা আছে, এখানে কিছু প্লেয়ার আছে আমার মনে হয় যে তামিম, আরেক তামিম আসছে, লেফটি ব্যাটসম্যান তামিম, ওর চান্স খুব বেশি। আর রাতুল আছে, বশির রাতুল একজন আছেন, অনিক আছেন, দেবাশিস আছেন, ইমন, দেবাশিস, এরা কিছু প্লেয়ার আছে যে ফিউচার আমার মনে হয় যে বাংলাদেশ টিমে খেলবেন। তো আমার মনে হয় যে এরকম প্রতিটা ব্যাচে এরকম প্লেয়ার পাওয়া যায় না। যেমন 2020-এ যেরকম আমি পেয়েছিলাম, তারপরে এই ব্যাচটা আবার বেশ কিছু ভালো প্লেয়ার পাচ্ছি। তো যে ব্যাচটা থেকে আমরা ভালো প্লেয়ার পাই, সেখান থেকে আমরা আশা করি যে তারা ন্যাশনাল টিমে খেলতে পারবো। যেমন 2020-এরটা কিন্তু এখন বর্তমানে অনেক ম্যাক্সিমাম প্লেয়ারই ওই টিমের থেকে আসছে। সো আমার মনে হয় যে এইবার যে এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হলাম, এইখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু প্লেয়ার আমার মনে হয় যে ন্যাশনাল টিমে খেলবে। এখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে 2026-এ, সেখানে আরও কিছু নতুন প্লেয়ার ঢুকবে আমার মনে হয়। সো এখন ডিপেন্ড করছে, আমি যেটা আগেও বললাম যে আন্ডার-19-এর পরে যে গ্রুমিংটা, এইচপি বলেন, এই টিম বলেন, সেখানে আসলে প্লেয়ারদের অনেক কাজ আছে। সেই কাজগুলো আসলে প্লেয়ারদেরও বুঝতে হবে এবং কর্মকর্তা যারা কোচেস আছেন, যারা অফিসিয়াল আছেন, তাদেরকেও অনেক খেয়াল করতে হবে। এখানে কি বেশিরভাগ ক্ষেত্রে এই আন্তর্জাতিক যে ট্যুর ম্যাচগুলো হয় এই দলের হয়ে কিংবা টাইগার্সের হয়ে, মানে সেগুলো কি খুব বেশি কাজে লাগবে কিনা তাদের? অবশ্যই সেখানে আমি বলতে চাই যে আপনি এ টিম বলেন বা পারফরমেন্স টিম, তাদেরকে প্রচুর খেলার মধ্যে রাখতে হবে। আপনি যত বেশি খেলার মধ্যে রাখবেন, তত বেশি পারফর্ম আপনি ন্যাশনাল টিমে পাবেন।
আসলে প্র্যাকটিস আপনাকে যে অভিজ্ঞতা দেবে, খেলা কিন্তু সেই অভিজ্ঞতা দেবে না। যত বেশি খেলবেন তত বেশি অভিজ্ঞতা হবে। তো আমার মনে হয় যে খেলার সংখ্যা বাড়াতে হবে অনেক বেশি। যেগুলো হচ্ছে, যেগুলো আমরা কিন্তু বোর্ড কিন্তু সব ধরনের ফেসিলিটি দিচ্ছে, আপনি ট্রেনার বলেন, ফিজিও বলেন, অ্যানালাইসিস বলেন, কোচেস বলেন, সব কিছু দিচ্ছে, কিন্তু পারফর্মটা করতে হবে। খেলা যত বেশি হবে তত বেশি আমরা বেশি পারফর্ম করবো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইয়াং জেনারেশন যারা আসে, এত তাড়াতাড়ি যাতে আমরা ন্যাশনাল টিভি না চিন্তা করি। আমার মনে হয় যে আরেকটু অভিজ্ঞতা, আরেকটু খেললে জিনিসগুলি, তখন যে আমাদের যে জিনিসটা হয় কি, আমরা ন্যাশনাল টিমে এত তাড়াতাড়ি চান্স পেয়ে যাই, দেখা যায় যে আমরা ভালো ক্রিকেটটা দিয়ে শুরু করতে পারি না, বা ভালো ক্রিকেট দিয়ে শুরু করলে আবার পিছিয়ে যাই। আপনি তৈরি দিতেও দেখেন ইনজুর না হলে যাই না, বাট স্টার্টিংটা যেভাবে করেছিল এখন কিন্তু আমি একটু মনে হলে সে মানে শেখার প্রসেসটা এক জায়গার মধ্যে থেমে যায়, কিংবা সেলফ ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে এই এ টিম এবং হাই প্রফেশনাল টিম যেগুলো আছে সেখানে অনেক বেশি ক্রিকেট খেলে যদি আসতে পারে, বা ঘরোয়া ক্রিকেট অনেক বেশি পারফর্ম করে আসতে পারে, তাহলে যে ন্যাশনাল টিমে আপনি রেজাল্ট পাবেন। অবশ্যই আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আরও কথা হবে ক্রিকেট নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম আন্ডার-19 টিমের সাফল্য নিয়ে এবং একই সাথে রংপুর রাইডার্সের জিএসএল এর শিরোপা জয়ের যে রহস্যটা আছে, নেপথ্যের গল্পগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম এবং একই সাথে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা হাসিবুল হোসেন শান্ত। আমরা একটু যেতে চাই সানিয়ান তানিমের কাছে। বিপিএল অ্যাপ্রোচ করছে, সবাই দলটা গুছাচ্ছে, তবে রংপুর রাইডার্সের মনে হয় প্রস্তুতিটা সবচেয়ে বেস্ট হলো, কারণ তারা ম্যাচ পারফরমেন্সটা পেয়েছে এবং তারা অলরেডি বুঝতে পেরেছে যে কাদের কাদের পারফরমেন্স কেমন, এবং একই সাথে বিদেশি এই দলে বেশ কয়েকজন আছেন যারা কিনা বিপিএলে জয়েন করছেন। তো সব কিছু মিলিয়ে বিপিএল এর প্ল্যানটা কীভাবে সাজাচ্ছেন? প্রিপারেশন ওয়াইজ অবভিয়াসলি আমাদের তো একটু হেডস আপ হবে অন্য দলের থেকে, বিকজ আমরা কেবল একটা টি-20 টুর্নামেন্ট খেলে এসেছি। সো সেটার জন্য প্রিপারেশনটা আমার কাছে মনে হয় যে অন্যদের থেকে আমরা একটু এগিয়ে। আমাদের দলটা অনেক আগে গঠন হয়ে গিয়েছে এবং বেশিরভাগই প্লেয়ার আমাদের ফুল সিজন খেলবে। সো আমাদের চিন্তা করার জায়গাটাও অনেক কম যে আমাদের বেস্ট 11 কে কখন খেলবে না খেলবে। তো ওই দিক থেকে আমার মনে হয় আমরা একটু এগিয়ে আছি। বাট এন্ড অফ দ্য ডে ম্যাচ সিনারিও, নতুন টুর্নামেন্ট, অন্য টিমরা অনেক ভালো ভালো টিম আছে। আপনি যদি কন্টেনশনে দেখেন তাহলে আপনি খাতা কলমে বরিশাল অনেক স্ট্রং টিম, বাকিরাও অনেক ভালো স্ট্রং টিম। সো নতুন টুর্নামেন্টে আমার কাছে মনে হয় কুইক স্টার্ট পাওয়া, কনসিস্টেন্সিটা মেনটেন করা, এবং নতুন টিম হলো 8-9টা প্লেয়ার থাকলেও নতুন একটা কম্বিনেশনে টিমটা খেলবে, ওই কম্বিনেশনটাই জেল করাটাও ইম্পর্টেন্ট। আমি সবসময় মনে করি যে বড় প্লেয়ারের থেকে কম্বিনেশন সেট করাটা টি-20-র জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ওভাবে করে রংপুর রাইডার্স অনেক ভালো একটা জায়গায় আছে আমি মনে করি। বাট এন্ড অফ দ্য ডে নিউ টুর্নামেন্ট, নিউ স্টার্ট। জিএসএল আমরা ট্রফি নিয়ে এসেছি, ইয়েস উই হ্যাভ ইট ইন দ্য ক্যাবিনেট, বাট এটা পিছিয়ে ফেলে এসে আমাদের নতুন টুর্নামেন্টের জন্য নতুন লক্ষ্য সেট করতে হবে, এবং নতুন লক্ষ্য সেট করতে হলে নতুন প্রিপারেশন নিতে হবে। সো যা খুশি হওয়ার হয়ে গিয়েছি, এখন ইটস অন টু দ্য নেক্সট ওয়ান। মিকি আর্থার এবং আশরাফুল, তাদের ইনক্লুশনটা কোচিং স্টাফে কতটা দলের জন্য ভালো হয়েছে? মিকি, দেখেন আমি 7-8 বছর ধরে বিপিএল করছি, আমরা অনেক লোকাল কোচেসদের সাথে কাজ করেছি, আমরা ফরেন কোচ টম মুডির সাথেও কাজ করেছি। প্রত্যেকটা জায়গা থেকে আমি মনে করি আমাদের প্লেয়াররা বা আমরা ম্যানেজমেন্ট বা আমাদের ক্রিকেটের নলেজ অনেক কিছু বেড়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন টম মুডি বা সোহেল ভাই আমাদের জন্য কাজ করেছে, তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। দে ওয়ার অলসো ভেরি নাইস, বাট মিকি আর্থার ইজ অ্যান আউটস্ট্যান্ডিং গাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশের প্লেয়ারদের সাইকোলজিও খুব ভালো বুঝে, সেটা আপনি ওকে ক্রেডিট দিতে পারেন, বিকজ অলরেডি পাকিস্তান এবং শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল কোচেস থাকার কারণে হয়তো আমাদের সাবকন্টিনেন্টের মেন্টালিটিটাও ভালো বুঝে যে কখন কাকে কেটে বলতে হবে। সো আমার কাছে মনে হয় এই সাকসেসের জন্য মিকি আর্থার এবং মোহাম্মদ আশরাফুলের অনেক বড় ক্রেডিট, অনেস্টলি স্পিকিং, নট বিকজ যে আমি আজকে শোতে এসেছি বলে আমি বলছি। আমার কাছে মনে হয় যে মোহাম্মদ আশরাফুল ওখানে যেভাবে করে প্লেয়ারদেরকে সাপোর্ট দিয়েছে, একটা প্র্যাকটিস সেশনে আমি তাকে 1 সেকেন্ডের জন্য বসতে দেখিনি। যেই প্লেয়ার যখন যে হেল্প চেয়েছে সে সেই হেল্পটাই করেছে। যখন যে প্লেয়ার নর্মাল একটা ড্রিল করতে চেয়েছে তো মোহাম্মদ আশরাফুল করেছে, ফিল্ডিং করতে চেয়েছে করেছে। অফ দ্য প্র্যাকটিস হোটেলে গিয়ে যখন কোনো একটা প্লেয়ার কথা বলতে চেয়েছে সে অনেক হেল্প করেছে। আমি মনে করি যে মোহাম্মদ আশরাফুল এবং মিকি আর্থারের প্লেয়ারদের সমান সমান সাকসেসের ক্রেডিট দেওয়া উচিত। অবশ্যই। হাসিবুল হোসেন শান্ত, এনসিএল টি-20 চলছে, অনেক ক্রিকেটারদের, আমাদের ঘরোয়া ক্রিকেটারদের স্বপ্ন ছিল যে অ্যাটলিস্ট তারা আরেকটা প্ল্যাটফর্ম পাচ্ছে একেবারে বিদেশি ছাড়া নিজেদেরকে প্রুফ করার। মাত্র 2টা রাউন্ড গিয়েছে, কী মনে হচ্ছে মানে এখন পর্যন্ত তাদের পারফরমেন্স? কারণ বিপিএল এর প্রস্তুতির জন্য কিন্তু এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই 200 রান 200-2-3 রানও চেস করে জিতে যাচ্ছে টিম। তো আমার এটা খুব ভালো একটা উদ্যোগ।
খুবই ভালো হবে আমাদের নেক্সট ফিউচারের জন্য, টি-20 ক্রিকেটের জন্য। এবং এখানে যদি পারিশ্রমিকটা আরও বাড়ানো হয় তাহলে আরও ভালো হবে, খেলার মানও আরও বাড়বে, প্লেয়ারদের খেলার আগ্রহটা আরও বেশি বাড়বে। সো প্রথম এনসিএল টি-20 হচ্ছে, সো ফার এখন পর্যন্ত যা হচ্ছে খুব খুব ভালো ক্রিকেট হচ্ছে। আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করতে থাকে বাংলাদেশের ফিউচারের জন্য, বাংলাদেশ টিমের জন্য টি-20টা খুব মানে ভালো হবে। ইভেন যারা আমার একটা ছোট অবজারভেশন, বিকজ এনসিএলটা অবভিয়াসলি টি-20 খেলা হচ্ছে, এটা অবশ্যই প্লেয়ারদের জন্য অনেক ভালো, কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে একটা টিমের 4-5টা প্লেয়ার খেলছে যারা বিপিএল এ কোনো টিম পায়নি। যেহেতু এটা প্রত্যেক বছর কন্টিনিউ করবে, আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে বোর্ডের যে যদি ওনারা এনসিএল টি-20টাও শান্তভাবে করে তাহলে তাদের বিপিএল ড্রাফটের আগে এই টুর্নামেন্টটা করা উচিত, বিকজ আপনি এই পারফরমেন্সের উপরে বেস করে কিন্তু আপনি ড্রাফট টেবিলে যে প্লেয়ারগুলো যোগ্য সেই প্লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারবেন। অবশ্যই ভালো একটা পয়েন্ট। প্রথমবার আসলে নতুন বোর্ড হঠাৎ করে সবকিছু, তা তো অবশ্যই ক্রেডিট দিতে হবে, বাট আমার মনে হয় যে যে কোশ্চেনটা ও তো বলেছে, অবশ্যই এটা একটা পয়েন্ট, ভালো পয়েন্ট। এরকম বিপিএল এ টিম যারা করেন টিম তাদের মানে দলবদল হওয়ার আগে যদি এই টুর্নামেন্টের খেলাগুলি হয় তাহলে তাদের জন্য সুবিধা, যারা যে নতুন প্লেয়ারগুলি ভালো পারফর্ম করবে তাদের জন্য ভালো। ইভেন আমাদের ইয়াংস্টাররা মানে তামিম, তিনি ব্যাক করে তিনি আবার এখানেও পারফর্ম করলেন, যে আজিজুল হাকিম তামিম, একই সাথে মাহফুজ রাব্বি পারফর্ম করছেন, এবং তুষার আপনাদের টিমে তিনিও মানে দারুণ পারফর্ম করেছেন। এটা নিশ্চয়ই খুব একটা পজিটিভ সাইন। অবশ্যই, এই জন্য তো বললাম তো, আপনি যত বেশি ক্রিকেট খেলবেন তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়বে, তত বেশি আপনি ভালো রেজাল্ট করবেন। আর যেটা এটা কিন্তু খুবই ভালো একটা পয়েন্ট শানিয়ান বলেছে যে হ্যাঁ, এই প্লেয়ার, অনেক প্লেয়ার বিপিএল খেলছেন না, তাদের ড্রাফটে আসতে পারেনি বিকজ তাদের পারফরমেন্স জানে না। তো এটা যদি বিপিএল এর ড্রাফটের আগে টুর্নামেন্টটা হয় তাহলে খুবই ভালো হবে। অবশ্যই। শানিয়ান তানিম, আপনিও তো দেখছেন প্লেয়ারদের পারফরমেন্স, কতটুকু মানে আশাবাদী হচ্ছেন তাদের পারফরমেন্স নিয়ে। ইভেন আপনার টিমের যারা প্লেয়ার রংপুরে এসেছে তারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন সেই ওইখান থেকে ফিরে। আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট প্রসপেক্ট। এনসিএল টি-20 যেটা করছে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট দিস টুর্নামেন্ট। আমি রাত্রি 9টার সময় ল্যান্ড করে পরের দিন সকাল 5টায় সিলেটে গিয়ে আমি প্রথম চারটা ম্যাচ দেখে এসেছি, বিকজ দ্যাট ইজ অ্যাজ আ ক্রিকেট ফ্যান অলসো, নট বিকজ আমি বিপিএল টিম চালাই বা এটা, অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমাদের কাছে মনে হয় যে ইটস অলসো ভেরি ভেরি এক্সাইটিং। আমি বলছিলাম যে নেক্সট 7টা দিন আমাদের খুব ভালো যাবে, বিকজ এভরিডে উই গেট টু ওয়াচ ক্রিকেট। আমাদের দেশি প্লেয়াররা ভালো খেলবে নাকি খারাপ খেলবে দেখার একটা সুযোগ। আপনি বলছিলেন ইয়াংস্টাররা খুব ভালো পারফর্ম করছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আরিফুল করেছে। আমি ওই মাঠে যেয়ে দেখলাম যে তামিম, নতুন ছেলেটা আন্ডার-19-এর বড় রান করছে, আমাদের টিমের তুষার অনেক ভালো করছে, হাবিবুর রহমান সোহান সে অনেক ভালো খেলছে। সো আমার কাছে মনে হয় দিজ আর আপকামিং স্টার্স। ইয়াংস্টাররা যত ভালো পারফর্ম করবে, সিনিয়রদেরকে যত কম্পিটিশন দেবে, তত অবভিয়াসলি আমাদের জন্য ভালো। বাট শান্ত ভাই যেটা বলছিল, সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দিস কেস। এই ছেলেগুলো এনসিএলে এসে 2টা ম্যাচ 3টা ম্যাচ ভালো খেলবে বলে যে কালকে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যাবে যে আরিফুল কেন ন্যাশনাল টিমে খেলছে না, তামিমকে সুযোগ দেওয়া হোক, বা তুষার তো অনেক জোরে জোরে মারছে, জায়গায় দাঁড়ায় 6 মারতে পারছে বলে আজকেই তুষারকে সৌম্য সরকারকে সরিয়ে দিয়ে ন্যাশনাল টিমে খেলানো হোক। এইসব জিনিস থেকে বিরতি রেখে ওদেরকে যত আপব্রিঙ্গিংটা ওদের ভালো করা হবে, ওদেরকে সুন্দর করে তৈরি করা যাবে, আমার কাছে মনে হয় যে ততই এনসিএল এর সাকসেস হবে, বিপিএল এর সাকসেস হবে। এবং এন্ড অফ দ্য ডে আমরা এনসিএল খেলি, বিপিএল খেলি, ডোমেস্টিক খেলি, এন্ড অফ দ্য ডে আওয়ার পারপাস ইজ দ্য ন্যাশনাল টিম। বাংলাদেশের ট্রফি জয় করাতে হবে, বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সো এটার জন্য আমার কাছে মনে হয় যে যতটুকু রেসপন্সিবিলিটি আমাদের অ্যাজ ম্যানেজমেন্ট, প্লেয়ারদের, কোচেসদের, ম্যানেজমেন্টের, ততটুকু রেসপন্সিবিলিটি সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে মিডিয়া আছে তাদেরও সেই রেসপন্সিবিলিটি নিতে হবে, বিকজ উই হ্যাভ টু হ্যান্ডেল দিস প্লেয়ার্স রাইট। অবশ্যই অনেক ধন্যবাদ শানিয়ান তানিম এবং একই সাথে হাসিবুল হাসান শান্ত আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আসলে শেষ করতে হচ্ছে এখানে। দর্শক, আমরা কথা বলছিলাম এই যে বাংলাদেশের ক্রিকেটের এখন যে একটা ক্রিকেটিং কালচার চলছে, ইন্টারন্যাশনাল খেলা চলছে, ফ্র্যাঞ্চাইজি খেলাগুলো চলছে, এনসিএলের খেলাগুলো চলছে, সব কিছুতে কিন্তু লক্ষ্য একটা, আমাদের যারা ক্রিকেটাররা আছেন তাদেরকে আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো আছে সেখানে তাদেরকে অভ্যস্ত করে তোলা। এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কেউ বড় দেশ, কেউ ছোট দেশ, কেউ মোড়ল, অনেকে অনেক কথা বলে থাকেন। বাংলাদেশের ক্রিকেটাররাও একসময় সেই গণ্ডিটাও ছাড়িয়ে যাবেন, আরও ভালো করবেন, হয়তোবা ট্রফিও জিতবেন, সেই আশায় শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।